হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিও বাংলা। জিও বাংলা জিও আড্ডা উইথ অন্তরার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি অন্তরা চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমাদের শোয়ে একজন ভীষণ স্পেশাল গেস্ট আছেন। ক্যান ইউ গেস? চলো দেখে নিই। কেউ বলছে আরে এই লোকটা এলো, এই কালো লোক, যাবি না। তখন তোমার মধ্যেও সেই ব্যাপারটা আমরা তো মেন স্ট্রিম মুভিতে তো কাজ করি না, তো মেন স্ট্রিম মুভিতে যেই স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারের মধ্যে আমরা চিরকালই মিসফিট ছিলাম। ওটিটি আসার পর কন্টেন্টটা বদলে গেল, কন্টেন্টটা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভালো অ্যাক্টারের দরকার পড়লো। বাংলায় সেরকম অফার পাইনি কখনো কোনো, আর যাও বা অফার পেয়েছি সেই অফারগুলো উপরে প্রচণ্ড রকম মানে কখনো কখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে দি ভার্সেটাইল অ্যাক্টর দিব্যেন্দু ভট্টাচার্যকে। আমার মনে হয় না যার নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে। কলকাতা, বিবেকানন্দ কলেজ, এনএসডি, বম্বে, পুরো জার্নিটা শুনবো আমরা। পুরো জার্নিটা মানে শুধু বিরাট বড় জার্নি, পুরো লাইফ কনসাইজে বলতে গেলে হ্যাঁ, মানে কলকাতায় বেহালায় বাড়ি, এখানে নাটক করা, এখানে খেলাধুলো, এখানে জন্ম, সমস্ত কিছু দুষ্টুমি ইয়ে সব ওখানে। হ্যাঁ এখানে এরকম হবে, এখানে মানে পাঁচ বাড়ি দূর থেকেও কেউ চিৎকার করলে এখানে শোনা যায়। তারপর হচ্ছে এখানে তো এই পরিবেশটাই এরকম, তো এই পরিবেশেই জন্ম আমার। এই সেখানে কাদা মেখে ফুটবল খেলে পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে সেভাবে বড় হওয়া। তারপর সেখানে আমি বেহালা আর্য বিদ্যামন্দির স্কুলের ছাত্র ছিলাম, সেখানে তারপর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ। তার আগে বেহালা আর্য বিদ্যামন্দির আগেও আমি ন্যাশনাল জেমসে পড়তাম, ও তার আগেও আমি অ্যাকচুয়ালি দোলনাতে শুরু করেছি আমার জীবন। দোলনা তখন স্কুল ছিল না, দোলনা তখন ক্রেজ ছিল। হ্যাঁ দোলনা তখন ক্রেজ ছিল দেশপ্রিয় পার্কে। আমার মা শরৎ বোস রোড পোস্ট অফিসে চাকরি করতেন, তো আমার মা সকালবেলা আমাকে গিয়ে দোলনাতে ছেড়ে দিয়ে পোস্ট অফিসে চাকরি করে সন্ধ্যাবেলা আবার দোলনা থেকে আমাকে তুলে নিয়ে বাড়ি আসতাম। তারপরে আমি ন্যাশনাল জেমস বলে আমাদের বেহালা একটা স্কুল ছিল, সেখানে আমি কিন্টার গার্ডেনের পর সেখানে আমি নার্সারি, কেজি এগুলো পড়ি। তারপর আমি আমাদের পাড়ারই এই বেহালাতে পাড়ার স্কুল ছিল একদম, বেহালা আর্য বিদ্যামন্দির স্কুল, সেখানে পড়ার পর তারপর বিবেকানন্দ কলেজ, তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামার পর তারপর রেফারেটরি কোম্পানি, তারপর এখন তদানীন্তনভাবে মুম্বাইতে কাজ করি। এত বড় জার্নিটা এইটুকু করে? হ্যাঁ এর তো অনেক নুয়ান্সেস, প্রচুর গল্প আছে। জার্নি মানে একটা জীবন, মানে যে জীবনটা আজকে আমি কাটিয়ে এসেছি সেই জীবনের নানা রকম ফ্র্যাকশনস আছে, নানা রকম গল্প আছে। কালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের পজিটিভ রোল দেওয়া হয় না, সেটা কি এখনো ট্রু? সেটা তো এমনিতেই যদি দেখা যায় তো মানে ব্ল্যাক, ডার্ক এবং হোয়াইট, ফেয়ার, এই ব্যাপারটার মধ্যে তো একটা ব্যাপার আছেই, চিরকালই আছে। সেটা হ্যাঁ, সেটা তো হয়, সেটা তো ইনফ্যাক্ট আছে এই ব্যাপারটা ইন্ডাস্ট্রির মধ্যে। কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, এখন একটু ব্যাপারগুলো বদলেছে। ইনফ্যাক্ট এই আওয়াজগুলো চলবে তার কারণ হচ্ছে আমার বাড়িতে রেনোভেশন চলছে। আমার বাড়িতে একটা বিরাট বড় রেনোভেশন চলছে, তার কারণ হচ্ছে গত 12 বছর ধরেই আমার বাড়িতে কোনো রকম সিভিল ওয়ার্ক হয়নি। তো ওই বাড়ি 90 বছরের বাড়ি, এটা মানে 1990 সালের। তো সেই বাড়ি এখন আবার নতুন করে একটু যা হোক। হ্যাঁ সেই কোথায় ছিলাম আমরা? কালো অ্যাক্টর বা অ্যাক্টর, কালো অ্যাক্টর, হ্যাঁ মানে সেইটা পজিটিভ নেগেটিভের একটা তো ব্যাপার চিরকালই থাকে। আমি বলি না, যেমন ধরো শান্তির বার্তা হিসেবে তো সাদা পায়রা ওড়ানো হয়, কালো পায়রা তো ওড়ানো হয় না। তো এগুলো তো আছে, এগুলো থাকবে, কিন্তু এখন অতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই ব্যাপারটা। মানে যেমন আমিও পজিটিভ ক্যারেক্টার প্রচুর করেছি এবং করি এখন। তো আমার মনে হয় সেরকম এখন আর। কাজের শুরুর দিকটায় আপনাকে কোনো ধরনের ক্রিটিসিজমে ফেস করতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে? না না, ওরকম ক্রিটিসিজম কেন ফেস করবো? ক্রিটিসাইজ কেন করবে লোকে? মানে এটা তো মানুষের রং, সেই রঙের ওপর তার তো কোনো হাত নেই। এবং সেটা তো সারা জীবন মানে সেটা যেরকম রেস থেকে জন্মেছে সেটা সেই রেসের তাদের ক্রিটিসিজম, এখানে তো কোনো ক্রিটিসিজমের ব্যাপার নেই। এখানে
পছন্দ অপছন্দের ব্যাপার আছে, একটা নোশনসের ব্যাপার আছে, মানে কোনটা প্রিকনসিভ নোশন, সেই নোশনটা তুমি ছেড়ে বেরোতে পারছো কি না, সেটা তোমার উপরে ব্যাপার, সেটা তোমার জন্মগতভাবে তোমার যেটাকে আমরা পারভারিশ বলি, যেটা তোমার বেড়ে ওঠা, বাড়ির মহল, বাড়ি থেকে যা জিনিস শিখছো, যে ইনহেরিট করছো। কেউ বলছে আরে এই লোকটা এলো, এই একটা কালো লোক, যাবি না, তখন তোমার মধ্যেও সেই ব্যাপারটা ওর থেকে চলে আসছে। যদি তুমি বেসিক্যালি যদি তুমি প্রথম থেকেই যদি একদম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকেই যদি এই ব্যাপারগুলোকে, যেমন জাপানে বাচ্চাদের পড়াশুনোর আগেই সোশ্যাল এথিক্স শেখানো হয় স্কুলে গিয়ে, যে হাউ টু বিহেভ উইথ এল্ডার্স, হাউ টু বিহেভ উইথ ডিফারেন্ট কালার্স, হাউ টু বিহেভ উইথ ডিফারেন্ট জেন্ডার্স। সো সেইগুলো তো আমাদের তো শেখানো হয় না। আমাদের যে এডুকেশনটা, তাতে আমরা শুধু পাস করি, পরীক্ষা দিয়ে পাস করি, তাতে মানুষ তৈরি হলো কিনা সেটা সেই দিকে আমাদের কোনো লক্ষ্য নেই। কিন্তু দেবদি, মনসুন ওয়েডিং, এত বড় বড় মুভি করার পরে তারপরে আপনাকে কিন্তু সেইভাবে মুভিতে দেখা যায়নি, ওটিটিতে যতটা দেখা গেছে আপনাকে, সেটা কেন? মুভি মানে আমরা তো মেন স্ট্রিম মুভিতে তো কাজ করি না, তো মেন স্ট্রিম মুভিতে যে স্ট্রাকচারটা থাকে, সেই স্ট্রাকচারের মধ্যে আমরা চিরকালই মিসফিট ছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে সেখানে তখন ক্যারেক্টার আর্টিস্ট হতো, বাকি হিরো হিরোইন হতো। তারপর যখন সিনেমাটা বদলালো, যে দেবডি, ব্ল্যাক ফ্রাইডে বদলালো, মানে কি বদলালো, মানে মুষ্টিমেয় ছবি ওরকম হতো, বাকিটা তো রান অফ দ্য মিল ছবিই হতো। তারপর এর জন্যই খুব ফ্র্যাগমেন্টে দেখা যেত আমাকে, বিয়ে পাস, তারপর গোল, চন্দ্রদন, এই ধরনের ছবি ফ্র্যাগমেন্টে আসতো। ওটিটি আসার পর কন্টেন্টটা বদলে গেল, কন্টেন্টটা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভালো অ্যাক্টারের দরকার পড়লো। ওই কনসেপ্টটা চলে গেল যে হিরো হিরোইনি ছাড়াও যারা অভিনেতা, তাদের নিয়েও পুরো ছবি করা যায়। ঠিক তখন আমাদের মতো অভিনেতাদের কাজ শুরু হলো। আপনার প্রত্যেকটা ওটিটির প্রত্যেকটা সিরিজে আলাদা আলাদা চরিত্র, আপনার এই চরিত্রগুলো করতে কতটা আপনার ভালো লেগেছে, বা সেগুলো করার পর অডিয়েন্স থেকে যখন আপনি ফিডব্যাক পেয়েছেন, সেই রিয়াকশানটা আপনার কেমন হয়েছে? অফকোর্স, মানে প্রত্যেকটা চরিত্র, ডিফারেন্ট চরিত্র করারই চেষ্টাটা সবসময় থাকে, মানে কারণ প্রত্যেকটা চরিত্র তো একটা মানে রক্তমাংসের চরিত্র, তো মানে সেটা যতক্ষণ না অডিয়েন্সের সামনে, আমি যতক্ষণ না সেই চরিত্রগুলোর সঙ্গে রিলেট করতে পারছি, ততক্ষণ অডিয়েন্স রিলেট করতে পারবে না। ওটা একটা বিরাট বড় ব্যাপার। তো আমাকে আগে রিলেট করতে হয় এই চরিত্রগুলোর সঙ্গে, তার কারণেই তার জন্যই আমি জীবনে খুব রিলেটেবল থাকি আর কি। জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা লোকের সঙ্গে, প্রত্যেকটা জায়গায় আমি কথোপকথনে যাই, আমি লোকের মধ্যে যাই, সো দ্যাট ওই একটা রিলেটিভিটি, একটা কানেকশন যেন চিরকাল চলে আর কি। তাই প্রত্যেকটা চরিত্রকেই ডিফারেন্ট করার একটা চেষ্টা থাকে, এবং যখন অডিয়েন্স এগুলোকে ধরতে পারে, তখন অফকোর্স অডিয়েন্সের থেকে একটা বিরাট বড় রিয়াকশান আসে। যেমন ধরো কোনো নেগেটিভ চরিত্র, ক্রিমিনাল জাস্টিসের মতো একটা জায়গা, একটা নেগেটিভ চরিত্র করছে, সেখানে অডিয়েন্স প্রচণ্ড রকমভাবে একটা ঘৃণার চোখেও দেখে এই লোকটাকে, যে এরকম একটা লোক, বাজে লোক কী করে হয়, নানা রকমভাবে স্ট্রোলও করে। তারপরে আবার যখনই সে অন্য আমাকে একটা মেহেন্দি রাজা মতো চরিত্র দেখে, তখন সে কনফিউজ হয়ে যায়, তখন সে বুঝতে পারে না যে এটা ভালো বা খারাপ। তখন সে শুরুতে আমাকে আবার গালাগালি দিয়ে চলে, শেষের দিকে আবার প্রতি তার আসক্তি বেড়ে যায়। তো নানা রকম জিনিস আছে। জামতারাতেও তাই, জামতারাতে অডিয়েন্স কনফিউজ থাকে, বিকজ দ্য কপ ইজ কনফিউজড, হি ডাজন্ট নো হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। সঙ্গে সঙ্গে যদি তুমি আনदेखी দেখো, তো আনदेखी ইজ এ পিওরলি দ্য হিরোসেন্ট্রিক হিরোইক একটা কপ, যে মানে একদম দুষ্টের দমনের শিষ্টের পালন করার জন্যই উঠে পড়ে লেগেছে। তো নানা রকমভাবে অডিয়েন্স তোমার সঙ্গে রিয়্যাক্ট করে, এবং যখন অডিয়েন্স প্রত্যেকটা চরিত্রগুলোকে পছন্দ করে এবং তাদের সেই নিয়ে কথাবার্তা বলা শুরু করে, তখনই তোমার বুঝে যাওয়া উচিত যে হ্যাঁ, ইউ হ্যাভ টাচ দ্যাট কর্ড ইন দ্য অডিয়েন্স আর সো। তো তখন ভাল লাগে অফকোর্স অ্যাজ আ ক্রিয়েটার। যদিও আমি সব নই ক্রিয়েশনের মধ্যে, মানে আমার একটা পুরো টিম আছে, মানে ডিরেক্টর আছে, রাইটার আছে, কো অ্যাক্টার্স আছে, সবাইকে মিলে একটা কাজ তৈরি হয়। কিন্তু হ্যাঁ, এন্ড অফ দ্য ডে ইউ ফিল গুড অ্যাবাউট ইট, আরও ভালো কাজ করতে ইচ্ছা করে। একদম, এই ফিল গুড দিয়ে একটা কথায় আসি। আমরা শুনেছি মানে
আপনার একটা আক্ষেপ আছে যে আপনার বাংলাতে সেইভাবে ডাক পাননি, যতটা আপনি তো মুম্বাইতে দাপিয়ে বেড়াচ্ছেন, সেইভাবে বাংলায় আপনার ডাক আসেনি। হ্যাঁ, বাংলায় ডাক আসেনি মানে, হ্যাঁ মানে বাংলায় সেরকম অফার পাইনি কখনো কোনো। আর যাও বা অফার পেয়েছি, সেই অফারগুলো পরে প্রচণ্ড রকম মানে কখনো কখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি, কখনো কখনো নানা রকম কারণে করতে পারিনি, নানা রকম আদার লজিস্টিক্সে করতে পারিনি, ডেটসের প্রবলেম, হ্যানা ত্যানা অনেক কিছু আছে। কিন্তু মূলত যদি প্রশ্ন করা যায় আমাকে যে বাংলার কাজের, আমি সেরকম সাবস্টেন্সিয়াল অফার কোনোদিন পাইনি। এই সাবস্টেন্সিয়াল অফার যদি আমি পাই, তাহলে আমি অবশ্যই 99.9% আমার ইচ্ছা থাকে আমি বাংলায় কাজ করবো। তার কারণ হচ্ছে কি, অফকোর্স আমার মাতৃভাষা, আমার কাছে তো সব থেকে বেশি সহজ আমার আমার ইমোশনটাকে তুলে ধরা। যদি আমার ল্যাঙ্গুয়েজটা আমার অবশ্য দিল্লিও হিন্দিও আমার ক্ষেত্রে এখন মাতৃভাষার মতোই হয়ে গেছে, তবুও মাতৃভাষায় আমার মানে সমস্ত কিছু আপব্রিঙ্গিং, আমাকে এই ভাষাটা বলতে গিয়ে ভাবতে হয় না, মানে আমার শব্দ 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 চয়ন করতে হয় না, শব্দ নিজের থেকে মাথায় চলে আসে। এটা একটা বিরাট বড় ব্যাপার। মানে এই ভাষায় আমি ইম্প্রোভাইজ করতে পারি, ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। কেউ আমার মুখে ঘুমের ঘরে জল ফেলে দেবে, আমি উঠে ও মা বলে চিৎকার করছি। আমার নিজের ভাষা। তো অফকোর্স এই ভাষায় কাজ করার একটা বিরাট বড় ব্যাপার। এবং ছোটোবেলার প্রত্যেকটা রেফারেন্স ফ্রেমও তো কলকাতা, এবং এই আমাদের বাঙালি সাহিত্য, বাংলা সাহিত্য থেকে শুরু করে আমাদের নাটক, সমস্ত কিছু রেফারেন্স ফ্রেমও তো আমার এই শহরই। আপনার তো সেই সত্যজিৎ রে, ঋত্বিক ঘটক, সেই এরাটাই আপনার এখনো মনে ধরে এখনো মনে ধরে আছে, এখনো মনে ধরে আছে। কারণ সেই এরাতে আমি বাংলায় সেই এরাতেই আটকে আছি। তারপরে আমি আমার লাস্ট বাংলার ছবি দেখা হচ্ছে ঋতুদার ছবি। তারপরে আমি 94-এ চলেই যাই এনএসজিতে। তারপরে ঋতুদার সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল, অভিজ্ঞতা বলছি একটা সুযোগ এসেছিল। তারপরে সেই কাজটা হয়নি। সেই জি বাংলায় আলফা বাংলা ছিল তখন, একটা আলফা বাংলা একটা ফিল্মের কথা ছিল। ঋতুদার সঙ্গে প্রচুর মিটিং হলো। আমি শান্তিনিকেতনে শুটিং হবে, যাওয়ার জন্য আমি কলকাতা চলেও এলাম। তারপর ঋতুদা বলে, জানিস ওই ছবিটা না আর করতে পারছি না, আর যাব। তো সেই একটা হয়নি আর কি। এখন যদি কোনো বাংলা মুভিতে আপনার মানে করতে চান, বা আপনার ড্রিম রোল বা কোনো চরিত্রে আপনি বাংলা মুভিতে কাজ করতে চান, এরকম কোনো ক্যারেক্টার ড্রিম রোল তো এরকম বলে কিছু তো নেই। মানে একটা ভালো চরিত্রের অফার পেলে এবং ভালো ছবি কন্টেন্টের অফার পেলে অফকোর্স আমি করবো। কপিল শর্মা শোতে গিয়ে অ্যাক্টর রজিত স্যার আপনাকে গিরগিট বলেছেন, সেটা কেন? হ্যাঁ মানে ও বলে, ও হ্যাঁ বলেছিল, মানে ও আমাকে বলে যে তুই ওই অদ্ভুতভাবে রং বদলাতে পারিস। এবং কারণ আমার তিনটে আমার দুটো কপের চরিত্র দেখেছে, আনদেখি দেখেছে, জামতারা দেখেছে। তখন ও দেখেছে যে খাকি রং পরে থাকা মানে যে দুটো মানুষ এক হবে তা তো নয়। মানে একই মায়ের পেটে দু ভাই আলাদা আলাদা হয়, যমজ বাচ্চা দুটো আলাদা আলাদা পার্সপেক্টিভ দিয়ে জন্মায়, এবং ধীরে 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 তার দুজনের আইডিওলজিও চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসেবে তো প্রত্যেকটা মানুষই তো আলাদা। তো এর জন্য আমাকে বলে যে ওরা ক্যামিলিয়ন। সেটা আগেও আমাকে আমার স্কুলে একজন আমার খুব ফেভারিট টিচার ছিলেন, নিভা যোশী, এস্থেটিক্স পড়াতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। তিনিও আমাকে বলতেন যে আমি নাকি আমার মধ্যে নাকি একটা খুব ভালো ভালনারেবিলিটি আছে, যেটা খুব চেঞ্জ করা যায়। সো মেবি আই এম লাকি, ইটস ডিভাইন ইন্টারভেনশন। জলের মতো যেই পাত্রে ঢালবে সেরকম হ্যাঁ, আকার ধারণ করবে। সেটাই আমাদের অভিনেতার তো কাজ আর কি। সেটা অভিনেতা ইজ লাইক ওয়াটার, অ্যাক্টার শুড বি লাইক ওয়াটার এয়ার, ফ্রি ফ্লোয়িং। যেখানেই ঢালো না কেন সেই শেপে তারা চলে আসবে, সেটাই উচিত। আপনি যদি অ্যাক্টর না হতেন তাহলে কি করতেন? তাহলে হয়তো প্রচুর পয়সা থাকলে ভূপর্যটক হতাম, বাহ, ঘুরে বেড়াতাম। তারপরে যেটা আমার একদম পুরো বিরাট বড় প্যাশন। প্রচুর বই পড়তাম, প্রচুর, মানে যা হয়ে গেছে সেইটা তো, সেগুলোকে একজনকে দেখতে হবে তো। এটা ভালো। আমরা একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার করে নিচ্ছি। শুরুতেই আসি, কোথায় ঘুরতে ভালো লাগে?
ভারতবর্ষে ঘুরতে ভালো লাগে, সব জায়গায় ঘুরতে ভালো লাগে, পশ্চিমবঙ্গে ঘুরতে ভালো লাগে, বা বিদেশে ঘুরতে ভালো লাগে, যেখানে ঘোরার জায়গা থাকলে ঘুরতে ভালো লাগে। মানে এখানে আর র্যাপিড ফায়ার হলো না ব্যাপারটা, সব ঘুরতে ভালো সব লাগে। ঘুরতে ভালো লাগে। শুনেছি রান্না করতে খুব ভালোবাসেন, তো কি কি নতুনত্ব বা ইউনিক এক্সপেরিমেন্ট করেছেন? আমি সমস্ত কিছু ফিউশন করি, তারপর ওরিয়েন্টালের সঙ্গে মেক্সিকানের সঙ্গে ও সমস্ত কিছু করে আমি রান্না করতে পারি, রান্না করতে ভালোবাসি অ্যাকচুয়ালি। বাহ, আপনার ফেভারিট মুভি এখনকার? এখনকার ফেভারিট মুভি একটা সিরিজ দেখেছি, বেবি রেন্ডের, নেটফ্লিক্সে। ওকে, বাহ, খুব ভালো। আর আপনি এখন নিউ জেনারেশনকে কি বলতে চান, কি অ্যাডভাইস দিতে চান? নিউ জেনারেশনকে এই অ্যাডভাইস দিতে চাই, আমি সবসময় এটাই বলি যে যেটাকে তুমি অ্যাসপায়ার করো সেটা তোমার ক্যারিয়ার হওয়া উচিত না, যেটাতে তুমি ভালো সেটা তোমার ক্যারিয়ার হওয়া উচিত। মানে হোয়াট ইউ আর গুড অ্যাট ইট, ইউ শুড মেক ইউর ক্যারিয়ার অন দ্যাট। মানে আমি গান গাইতে খুব ভালো গান গাই, কিন্তু আমার অভিনয় করার শখ। তো আমি গানটার দিকে লক্ষ্যই দিলাম না, অভিনয় করতে গিয়ে মার খেয়ে গেলাম, আমি কিছু করতে পারলাম না। তখন আমার জীবনে ফ্রাস্ট্রেশন চলে এলো, আমি একটা ডিস্ট্রাকটিভ দিকে চলে গেলাম, যে আমার তো কিছু হলো না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। জীবনে দেখলি না যদি গানটা ভালো করতে গাইতে পারি, সেইটা তো ক্যারিয়ার হতে পারতো। তো এটা আমরা প্রচুর ভুল করি, এটা করা উচিত না। আমরা আগামীতে আপনার আর কি কি কাজ দেখতে পারবো? দেখো, আমার কাজ যখন আসে সেটা তো ক্রমশ প্রকাশের মতো একটা ব্যাপার, মানে এলেই বুঝতে পারবে, এবং তার একটা আগে থেকে একটা পাবলিসিটি শুরু হয়ে যায়। এটা কারণ আজকের তারিখে আগেরকার মতো তো ডিসক্রিট না ব্যাপারটা। আজকের তারিখে সবার কাছে মোবাইল আছে, যে কেউ যখন তখন ক্লিক করে, এর জন্য আজকে ব্যাপারটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, যে না, যতক্ষণ আমরা অফিসিয়ালি এটাকে অ্যানাউন্স করছি ততক্ষণ আপনি বলবেন না প্লিজ। তো আমি একটা নতুন কাজ করছি, যে কাজটা সম্বন্ধে বলতে পারি, সেটা আমরা রিভিল করেছি। সেটা জিওর সঙ্গে, জিওরই একটা ছবি, হুমা কুরেশির সঙ্গে ছবি, সেটা গুলাবি তার নাম। সেটা শুটিং চলছে এখন। আমি একটা সিরিজ শেষ করেছি এভিকন চ্যানেলের জন্য, গৃহলক্ষ্মী। আর ছবি আরেকটা শেষ করলাম, যেটা হচ্ছে কি এক রুকা হুয়া ফ্যাসলা। আমরা আপনার এরকম আরো ভালো ভালো মুভি দেখার জন্য বা সিরিজ দেখার জন্য ওয়েট করে আছি। একদম, আমিও আপনাকে অশেষ ধন্যবাদ বললেও কম হবে আজকে আমাদের শোয়ে আসার জন্য। আর এরকম আরও ভালো ভালো এপিসোড দেখতে গেলে চোখ রাখতে হবে জিও বাংলার জিও আড্ডার শোতে, প্রতি রবিবার রাত 8টায়। নমস্কার। নমস্কার।